চারজন আছি, 1,000 টাকা দেব, যাবি? বেশি দূরে না, ওই বাড়িটাই। কথাটা শুনে আঁচল লোকটার দিকে তাকালো। বিশাল বড় শরীরের অধিকারী, মনে হচ্ছে দানবের সামনে দাঁড়িয়ে আছে। কি হলো বল, যাবি? আচ্ছা ঠিক আছে, 1500 দেব। আমি ওসব করি না। তুই ভালো মেয়ে? হ্যাঁ। তাহলে এত রাতে কি হাওয়া খেতে বের হয়েছিস? আঁচল আর কিছু না বলে সামনের দিকে হাঁটা শুরু করলো। লোকটা ইশারা করে তার সাথীদের ডেকে সবাই মিলে আঁচলের পিছনে আসতে লাগলো। আঁচল জোরে হাঁটতে শুরু করলো, কিন্তু একটু পরেই জোরে বৃষ্টি নামতে শুরু করলো। বাসা এখনো অনেক দূর, আর বৃষ্টিতে ভিজলে যদি অসুস্থ হয়ে যায় তবে আগামী যে কদিন সে অসুস্থ থাকবে তার বাসায় চুলা জ্বলবে না। আজ নিয়তিও তার সঙ্গ দিচ্ছে না, দিয়েছিলই বা কবে। একটা ছাউনির নিচে এসে দাঁড়ালো। লোকগুলোও পিছনে পিছনে আসলো। আঁচল হাল ছেড়েই দিয়েছে। যদিও একান্ত কিছু করার না থাকে তবে তাদের কাছে হাত জোর করে বলবে যাতে তাকে যেন না মারে। ছাউনির মাঝে আগেই বসেছিল রাহি, হাতে সিগারেট নিয়ে নিজে পুড়ছে, সাথে সিগারেটকেও পোড়াচ্ছে। হঠাৎ খেয়াল করলো লোকগুলো মেয়েটাকে পুরো ঘিরে নিয়েছে, মেয়েটাকে স্পর্শ করছে। হঠাৎ করে একজন তো বলেই দিল, এমন মাইয়া হাতছাড়া করমু কিভাবে তোরে? রাহি পকেট থেকে মোবাইলটা বের করে কানে ধরে বলল, হ্যাঁ আমি বাইরেই আছি, বৃষ্টির কারণে আটকা পড়ে আছি। তুমি কেস ফাইলটা করে রাখো, আর যদি কিছু স্বীকার করতে না চাই তবে ফুটন্ত পানিতে বসিয়ে রাখো, আমি আসছি। কথাগুলো একটু জোরেই বলল, এরপর ওদের দিকে গিয়ে বসলো। আপনারা কোথায় গেছিলেন এত রাতে? সাথে আবার একটা মেয়ে। তাদের মাঝ থেকে একটা লোক বলল, রাস্তায় একা ছিল তাই আপাকে বাসায় এগিয়ে দিচ্ছি। ও, চারজন মিলে? হ্যাঁ স্যার, আপনি ওনাদের চেনেন? আঁচলকে উদ্দেশ্য করে বলল। আঁচল কথা না বলে ঘাড় নাড়িয়ে বলল, না। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক সমাজসেবা করেছেন, আমি ওনাকে বাসায় পৌঁছে দেব, আপনারা আসুন। লোকগুলো একজন আরেকজনের দিকে তাকাতাকি করে চলে গেল। একটু পরে বৃষ্টি থেমে গেল। রাহিও ছাউনি থেকে বের হয়ে নিজের মতন হাঁটতে লাগলো। আঁচল পিছন থেকে দৌড়ে এসে বলল, ধন্যবাদ স্যার। কেন? আমাকে বাঁচানোর জন্য। ও আচ্ছা, কিন্তু আপনি এত রাতে বাইরে কেন? আঁচল আর কিছু বলল না, চুপচাপ হাঁটতে লাগলো। আঁচলকে চুপ করে থাকতে দেখে রাহিও চুপ করে হাঁটতে লাগলো। 3 রাস্তার মোড়ে এসে রাহি আঁচলকে জিজ্ঞেস করলো, আপনি কোন রাস্তায় যাবেন? আমি এদিকে যাব। আচ্ছা, আপনার বাসা কত দূরে? এই তো 30 মিনিট লাগবে। আপনাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। বন্ধুর বউকে রক্ত দিয়ে আসলাম তো, আকাশের অবস্থাও ভালো না, তাতে আপনি আবার দুর্বল। সামনেই আমার বাসা, চলুন একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় বাসায় যাবেন। রাহি না বলবে, কিন্তু আবার টিপটাপ করে বৃষ্টি নামতে শুরু করলো, তাই তার সাথে তার বাসায় যেতে চাইলো। এদিকে মাথাটাও ঘুরছে। একটু দূরে যেতেই রাস্তায় পড়ে থাকা কিছু একটার সাথে পা লেগে সামনে পড়ে গিয়ে রাহি অজ্ঞান হয়ে যায়। সেদিনের মতন রাহির আর কিছু মনে নেই। পরের দিন যখন চোখ খুলল, চোখের সামনে একটা ছোট্ট পরী তার দিকে তাকিয়ে আছে। রাহিকে চোখ খুলতে দেখে খিলখিল করে হাসতে শুরু করলো। জিজ্ঞেস করতে যাব তার নাম, তার আগে দৌড়ে চলে গেল। মাথা ব্যথাটা টনটন করছে, হাত দিয়ে মাথাটা চেপে ধরে বসে থাকলো। হঠাৎই পাশে একটা মেয়েলি কণ্ঠ, এখন কেমন লাগছে? মাথা তুলে তাকায় রাহি। কেমন জানি চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় আপনি? গতকাল রাতে আপনি আমায়... ও আচ্ছা, ওই পিচ্ছিটাকে? ওটা আমার ছোট বোন, খুবই মিষ্টি, আপনারই মতন। মাথার ব্যথা কমেছে? একটু আছে। আপনি বিশ্রাম করুন, আমি নাস্তা নিয়ে আসছি। আঁচল চলে গেল। পিচ্ছিটা দরজার ওপাশ থেকে চুপি চুপি দেখছে। রাহির সাথে চোকাচুকি হতেই আবারও পালিয়ে গেল। চা হাতে একটা মেয়ে আসলো। একটু আগেই যেই পিচ্ছিটা দৌড়ে পালালো তার থেকে বছর 3 বড় হবে, কিন্তু মেয়েটা দেখতে খুব মিষ্টি। ভাইয়া, আপনার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা দাও। চা দিয়েই চলে যেতে লাগলো। এই আপু, কিছু বলবেন ভাইয়া? বসো এখানে, গল্প করি। মেয়েটা রাহির থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো। রাহি চায়ে চুমুক দিতে দিতে প্রশ্ন করলো, তোমার নাম কি? অধরা। বাহ, খুব সুন্দর নাম তো। চাটা কে বানিয়েছে? তুমি? আপু বানিয়েছে। আপু খুব সুন্দর চা বানায়। তোমার আপুর নাম কি? আঁচল।
আপনি চা খান, আমি গিয়ে আপুকে সাহায্য করি। অধরা চলে গেল। রাহিও উঠে চায়ে চুমুক দিতে দিতে জানালার ধারে এসে দাঁড়ালো। পুরো বাসার মাঝে শুধুই একটাই জানালা, সামনে কিছুটা ফাঁকা জায়গা। কেউ একজন কথাটা বলল। রাহি পিছন দিকে তাকিয়ে দেখে আঁচল দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, কিন্তু পরিবেশটা সুন্দর। হুম, আপনার কাছে সুন্দর, কিন্তু আমাদের কাছে আতঙ্ক। কথাটা রাহির মাথার উপর দিয়ে গেল। আতঙ্ক মানে? ছাড়ুন ওসব। আপনি কি এখন পুরোপুরি সুস্থ? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলুন। আপনি অনেক ভালো স্টুডেন্ট, তাই না? কেন? টেবিলের উপর আপনার কৃতিত্ব ঝকঝক করছে। একসময় ছিলাম। একসময় ছিলেন মানে? এখন পড়ালেখা করেন না? না। ও আচ্ছা, তো কত দূর পড়েছেন? ইন্টার পরীক্ষা দিয়েছিলাম। এরপর বাবা মা মারা যায়। এরপর 2 বোন নিয়ে সরি। আচ্ছা, কোনো চাকরি কি পেয়েছেন? আঁচল একটু হেসে বলল, চাকরি? তাহলে আপনি কি করেন? সংসার কিভাবে চলে? কিছুক্ষণ মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে থাকলো আঁচল। আপনি যদি আমায় বলতে পারেন, যদি আপনার কোনো উপকারে আসি, তাহলে নিজের মনে প্রশান্তি পাবো। আঁচলের চোখ টলমল করছে। এই বুঝি গাল গড়িয়ে দুফোঁটা হীরা ঝরে পড়ল। হঠাৎ দরজার দিকে লক্ষ্য করলো আঁচল। অধরা দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করো? বড়দের কথা শুনতে হয় না, জানো না? যাও, রান্নাঘরে গিয়ে দেখো ওগুলো ঠিক আছে কিনা। আঁচলের রাগ দেখে অধরা ভয়ে তাড়াতাড়ি প্রস্থান করলো। রাহি খেয়াল করলো আঁচলের কণ্ঠ ভেজা, চোখেও পানি জমে আছে। আপনার যদি সমস্যা থাকে তবে আমি জোর করব না। আপনি কি জানতে চাইলেন আমি কি করি, কিভাবে আমাদের সংসার চলে? হুম, কিন্তু আপনি যদি বলতে, আমার শরীর বিক্রি করে টাকা দিয়ে। কথাটা হয়তো ছোট্ট একটা বাক্য মাত্র, কিন্তু রাহির চারপাশ স্থির করে দিয়েছে নিমেষেই। রাহি আর একবার আঁচলের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নজর বুলিয়ে নিল। কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার নিজের কানকে আজ তার কাছে মিথ্যা মনে হচ্ছে। আঁচলের চোখের পানি গড়িয়ে পড়ছে। নিজেকে একজন দেহকর্মী হিসাবে পরিচয় দেওয়া যে কতটা কষ্ট, তা শুধু সেই জানে যে দেয়। রাহি বাকরুদ্ধ দাঁড়িয়ে আছে, আঁচলের দিকে তাকাচ্ছে আর দেওয়ালের ছবিগুলোর দিকে তাকাচ্ছে। ওই মেয়েটা আর এই মেয়েটার মাঝে অনেক পার্থক্য। আঁচল চোখ মুছে বলল, রান্না প্রায় শেষ, প্লিজ না খেয়ে যাবেন না। আঁচল চোখ মুছতে মুছতে বের হয়ে গেল। রাহিও ধম করে খাটে বসে ভাবতে লাগলো। সে যা শুনলো তা কি সত্যি? এখন তার মনে বিভিন্ন প্রশ্ন জাগতে শুরু করলো। আবারও অধরার আগমন। ভাইয়া? রাহি মাথা নিচু করেছিল। ভাইয়ার শব্দ কানে আসতেই চোখ তুলে তাকালো। ও তুমি? হ্যাঁ, কিছু বলবা? আপু কি চাকরি করে ভাইয়া, যে তাকে রোজ রাতে অফিসে যেতে হয়? তুমি জেনে কি করবে? আপুর অফিসের স্যাররা খুব খারাপ। আপুকে খুব বকাবকি করে মনে হয়। কেন? আপু রোজ ঘরে ফিরে আব্বু আম্মু রুমে গিয়ে কান্না করে। আমার খুব কষ্ট হয়। আমায় আপু স্যারের কাছে নিয়ে যাবে? আমি ওনাকে ইচ্ছে মতন বকে আসবো। অধরার চোখের পানি টলমল করছে। আমার আপু খুব ভালো জানেন, ও কাউকে বকা দেয় না। ওনার কি ওকে দেখে মায়া হয় না? আপু কারোর বকা সহ্য করতে পারে না। আপনি ওনাকে একটু বলবেন যাতে আমার আপুকে আর না বকে। আমার খুব কষ্ট হয় আপুকে কান্না করতে দেখলে। ওই দিন আপুকে থাপ্পড় দিয়েছিল, আপুর গাল লাল হয়েছিল। আপুকে আমি বলেছিলাম যে ওই স্যারের চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু আপু বলে আর কেউ নাকি চাকরি দেয় না। রাহি কি বলবে কিছুই ভেবে পায় না, শুধু হাত দিয়ে অধরার চোখের পানি মুছে দিল। আচ্ছা আপু, তোমার আপু স্যারকে আমি বলে দেব যাতে সে আর তোমার আপুকে না বকে। তোমার আপুকে গিয়ে বলো ভাইয়া ডাকছে। অধরা আঁচলকে ডাকতে গেল। রাহি আবারও মাথা নিচু করে বসে থাকলো। আমায় ডাকছেন? হুম। আমি চলে যাচ্ছি, খেয়ে যান। পকেট থেকে ওয়ালেটটা বের করতে করতে বলল, ইচ্ছে করছে না। ওয়ালেট থেকে 500 টাকা বের করে একটা ঠিকানা হাতে দিয়ে বলল, আজ রাতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এটা আমার বাসার ঠিকানা, 3 জনেই চলে আসবেন। আঁচল রাহির দিকে তাকিয়ে আছে। রাহিকে সে অন্য সবার থেকে আলাদা ভাবতো, কিন্তু সেও। দেখুন স্যার, ওরা এখন ছোট, আর আমি চাই না ওরা কখনো আমার মতন হোক। আপনাকে যেটা বলছি সেটা করবেন। বেশি কথা বললে আমার ব্যবহার খারাপ করতে বাধ্য করবেন না। সন্ধ্যায় যেন 3 জনকেই বাসায় দেখতে পাই, নয়তো আপনাদের সবার খবর খারাপ আছে। আর বাকি টাকাটা বাসায় দিয়ে দেব।
আঁচলের হাতে টাকাটা ধরিয়ে দিয়ে রাহি চলে গেল। আঁচলের দু চোখ দিয়ে অঝরে পানি বাড়ছে। আজ বুঝি তার জন্য তার দুই নিষ্পাপ বোনের জীবনেও আধার নেমে আসে। পৃথিবীতে কেউ ভালো না, সবাই দিনের আলোয় পবিত্র। দিন ফুরাইলেই বোঝা যায় সবার আসল চরিত্র। রাহি দরজার কাছে গিয়ে পিছনে তাকিয়ে দেখল আঁচল মাথা নিচু করে আছে। মনে হচ্ছে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। রাহি আবার বলল, আসতে ভুল হয় না যেন। দরজা থেকে কিছুটা দূরেই সে পিচ্চি মেয়েটা দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? আরশি। তোমার আপুর সাথে আজ আমার বাসায় এসো, তোমাদের দাওয়াত রইল, কেমন? রাহি কথাটা বলেই আরশির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। আঁচল ততক্ষণে বের হয়ে আসছে। রাহির কথা শুনে মনে মনে ভাবছে, সবাই ভালো মানুষের মুখোশ পরা। আর যাই হোক, আমার কারণে আমার বোনের জীবনে আধার আসতে আমি দেব না। কিন্তু আমি কি করব? দরকার পড়লে তার পায়ে হাতে ধরবো, তবু আমার বোনের জীবনে আধার আসতে দেব না। ওনার যত চাহিদা সব আমায় দিয়ে পূরণ করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। সারাটা দিন আঁচল মনমরা হয়ে কেটে গেল। কি করবে সে? কিছুতেই ভেবে কোনো কুল কিনারা পায় না। এখন সূর্যটাও ডুবে গেল। যাবে নাকি যাবে না সেই চিন্তা এখন আবার নতুন করে জায়গা নিল। সে তো পুলিশ, যদি না যায় আর যদি আঁচলকে বেআইনি কাজের জন্য এসে ধরে নিয়ে যায়, তবে সমাজ কি বলবে সে চিন্তা সে করে না। কিন্তু তার বোনেরা কি করবে? কোথায় যাবে? কি খাবে? অবশেষে সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দুই বোনকে সাথে নিয়ে রওনা দিল রাহির বাসার উদ্দেশ্যে। দুইবার কলিং বেল বাজানোর পর রাহি এসে দরজা খুলে দিল। ও, আপনারা আসুন। কেমন আছো অধরা, আরশি? অধরা বলল, ভালো। আপনি? আমিও ভালো আছি। আসো, ভিতরে আসো। ভিতরে এসে অধরা আর আরশি সোফায় বসে পড়ল। আঁচল পাশে দাঁড়িয়ে আছে। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। টিভিটা অন করে অধরা আর আরশিকে দেখতে বলল। আপনি আমার সাথে আসুন, আঁচলকে বলল। আঁচল মনে মনে প্রস্তুতি নিতে লাগলো, কারণ সে জানে তার সাথে এখন কি হতে যাচ্ছে। রাহি আঁচলকে নিয়ে রান্নাঘরে আসলো। আঁচল অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, এখানে কেন তাকে নিয়ে আসলো? ফ্রিজ থেকে খাবারগুলো বের করুন। রাহির কথায় আরো অবাক হয়ে তাকালো আঁচল। লোকটা কি বলে? লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। ফ্রিজ থেকে খাবারগুলো বের করুন। কিন্তু কেন? রান্না করব? না মানে আপনি রান্না করবেন, আমি আপনাকে সাহায্য করব। খাওয়া দাওয়া করতে হবে তো। আঁচল আর কথা না বলে রান্না করতে শুরু করলো। রাহিও তাকে সাহায্য করছে। আর এদিকে অধরা আর আরশি বসে টিভি দেখছে। রান্না শেষ করে সবাই মিলে বসে খাওয়া শেষ করলো। আঁচল খাওয়ার মাঝে মাঝে রাহির দিকে তাকাচ্ছে। লোকটা চাইছে কি? তার চাওয়া তো শারীরিক তৃপ্তি, কিন্তু সে আমাদের এভাবে আপ্যায়ন করছে কেন? নিশ্চয়ই এর পেছনে মতলব আছে। নইলে লোকটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। সে আসলে কি করতে চাইছে? আজকাল তো সিরিয়াল কিলারের অভাব নেই, তবে কি উনিও আমাদের এভাবে খাইয়ে পরে হত্যা করবে? নানান চিন্তা ভর করলো আঁচলের মাথায়। ভাত যেন তার গলা দিয়ে আর নামছে না। শরীরটাও হিম শীতল হয়ে আসছে। কি হলো, আপনি খাচ্ছেন না কেন? রাহির কথায় ভাবনায় ছেদ ঘটল। কিছুটা চমকে উঠে বলল, আমি আর খাবো না, আমার খাওয়া শেষ। অধরা, আরশি কেমন লাগছে? অধরা বলল, খুবই ভালো। আপনি খুব ভালো ভাইয়া। আরশি, কথা বলো না কেন? আঁচল এবার বলল, ও অপরিচিত কারোর সাথে কথা বলে না। আপনার বোনগুলো কিন্তু খুব মিষ্টি। আঁচল রাহির দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। হয়তো একটু পরেই আমাদের জীবন শেষ হতে চলেছে। মনে মনে বোনেদের কাছে ক্ষমা চেয়ে নিল। ক্ষমা করে দিও বোন, আমার জন্য অকালে তোদের জীবন ঝরে গেল। খাওয়া দাওয়া শেষ হতেই আরশি বলল, আপু আমার না খুব ঘুম পেয়েছে। আরশির কথার সাথে তাল মিলিয়ে অধরাও বলল, ওদের যখন ঘুম পেয়েছে তাহলে ওই রুমটাই ওদের শুইয়ে দিন। আঁচল অধরা আর আরশিকে নিয়ে রুমে চলে গেল। রাহি টিভি দেখছে। টম জেরি কার্টুনটা খুব প্রিয় তার। প্রতিটি এপিসোড যেন তার মুখস্থ, তবুও সে দেখে। এক অন্যরকম আনন্দ কাজ করে। প্রায় 30 মিনিট পর আঁচল রাহির সামনে এসে দাঁড়ালো। রাহি লক্ষ্য করলো আঁচলের চোখ লাল হয়ে আছে। আপনার চোখগুলো তো লাল হলো কিভাবে? আরশির আঙুল লেগে। ও, ছাদে যাবেন? আঁচল কিছু না বলে শুধু মাথা নাড়ল। দুজনেই ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাহি একটু সামনে আর আঁচল পিছনে।
আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে রাহি। হঠাৎই সে খেয়াল করলো আঁচল এসে তার পা জাপটে ধরে কান্না করছে। কি করছেন আপনি এসব? আপনার যত চাহিদা মেটানোর ইচ্ছে আপনি আমায় দিয়ে মেটান। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আপনাকে প্রশান্তি দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্লিজ আমার বোনেদের কোনো ক্ষতি করবেন না। প্লিজ আপনি উঠুন, উঠুন বলছি। আপনি প্লিজ তাদের কোনো ক্ষতি করবেন না। আচ্ছা করব না, এবার পা ছাড়ুন। আঁচল পা ছেড়ে উঠে দাঁড়ালো। রাহি পকেট থেকে টিস্যু বের করে এগিয়ে দিল আঁচলের দিকে। কান্না করলে মন ফ্রেশ থাকে, তাই বলে এত কান্না করা ঠিক না। আঁচল কিছু বলল না, টিস্যু পেপার দিয়ে চোখ মুছল। আচ্ছা একটা কথা বলি, আমার খুবই জানতে ইচ্ছে করছে। জি বলুন। আপনি ভেবেছিলেন আপনার বোনদের সাথে আমি শারীরিক সম্পর্ক করব, তাহলে ওদের নিয়ে আসছেন কেন? আপনি পুলিশ, যদি আমাদের কোনো ক্ষতি করেন তাই? আমি পুলিশ, আপনাকে কে বলল? আপনি তো গতকাল রাতে বলেছিলেন। আঁচলের কথা শুনে রাহি একটু শব্দ করেই হেসে দিল। রাহিকে হাসতে দেখে আঁচল অবাক চোখে তাকিয়ে আছে। আপনি হাসছেন কেন? আমি ওসব পুলিশ টুলিশ কিছু না, ওই দিন আপনাকে বাঁচানোর জন্য উপস্থিত বুদ্ধির প্রয়োগ করেছি। আচ্ছা ভালো কথা। আপনি যদি দেহকর্মী হয়ে থাকেন তাহলে কেন গতকাল রাতে তাদের থেকে পালিয়ে যেতে চাইছিলেন? তারা তো আপনাকে মোটা অঙ্কের টাকা দিত। আঁচল মাথা নিচু করে বলল, আমি মাত্র 7 দিন হলো এসব নোংরা কাজে নিজেকে জড়িয়েছি, তাই আমার সহ্য করার ক্ষমতা এখনো অতটা হয়নি যে 4-4টে হিংস্র খাদকের হাতে নিজের শরীরটাকে সঁপে দেব। যে কাজ আপনার এবং আপনার পরিবারের খাদ্য যোগান দেয় সেই কাজকে বাজে বলছেন? যেটা বাজে সেটাকে তো বাজেই বলবো। পৃথিবীতে বাঘ, সিংহ, ভাল্লুক এদের থেকে বড় খাদক পুরুষ জাতি, তা এই কদিনে বুঝতে পেরেছি। চাহিদার টানে কাছে টানে, কিন্তু যে তার চাহিদা মেটাচ্ছে তার কতটা কষ্ট হচ্ছে সেটার দিকে তার কোনো খেয়াল নেই। আর সে খেয়াল করবেই বা কেন? সে তো এমনি এমনি আসেনি, টাকা দিয়ে নিয়ে আসছে। এতে সে বাঁচুক বা মরুক তাতে তার কি? তার টাকা উসুল হলেই হলো। চারিদিকের আবছা আলোয় আঁচলের চোখের পানি চকচক করছে। এই বাজে পথটা বেছে নেওয়া কি খুবই দরকার ছিল? এবার আঁচল মাথা তুলে রাহির দিকে তাকালো। কেউ কি নিজের শখে যৌনকর্মী হয়? আপনার ভদ্র সমাজ হতে বাধ্য করে। সমাজে তো অনেক কাজই আছে, আপনি চাইলে অন্য কাজও তো করতে পারতেন। চেষ্টা তো আর কম করিনি, কিন্তু প্রতি ক্ষেত্রেই বিছানায় যাওয়ার অফার পেতে হয়েছে, নয়তো অপমানিত হতে হয়েছে, হয়েছে হাসির পাত্র হতে। কেন জানেন? কারণ আপনার ভদ্র সমাজ গিভ অ্যান্ড টেক মেনে চলেন। কিছু পেতে হলে কিছু দিতে হবে, আর সেই কিছুটা হলো প্রতিনিয়ত তাদের বিছানায় যেতে হবে। ও, একজন আমায় কি অফার করেছিল জানেন? কি? তার মাদকাসক্ত ছেলে যে কিনা নেশা করার পর হিংস্র জানোয়ারের থেকেও হিংস্র হয়ে যায়, মেয়েলি স্বাদ নেওয়ার জন্য প্রতিদিন তার বিছানায় যেতে, তার চাহিদা মেটাতে। আপনি কি বলেছিলেন? আমি শুধু বলেছিলাম এসবের থেকে আমার সাথে বিয়ে দিয়ে দিন, আমি ওনাকে শুধরে দেব। পাল্টা উত্তরে কি শুনতে হয়েছে জানেন? কি? তোমার মতন রাস্তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, এটা ভাবলে কিভাবে? তোমাকে শুধু তার চাহিদা মেটাতে বলেছি, তাকে নিয়ে স্বপ্ন দেখতে নয়। ভাবুন তাহলে আপনার সমাজ কতটা ভালো। বাবা তার ছেলের চাহিদার জন্য একটা মেয়ের বয়সী মেয়েকে তার বিছানায় পাঠাতে একবার ভাবে না। ভাবুন দারিদ্র ঘরের মেয়েদের সমাজ কোন চোখে দেখে। তবুও তো আপনার চরিত্রে যৌনকর্মী ছাপটা উঠতো না। তাহলে আপনার সমাজ? আচ্ছা, আপনি তখন থেকে আপনার সমাজ বলছেন কেন? এই সমাজটা আপনার না? না, আমি সেই অন্ধকার নোংরা বাজে সমাজের, যে সমাজের নাম শুনলে আপনারা থুতু ফেলেন, আবার রাতের আঁধারে চোরের মতন সেই সমাজেই হারিয়ে যান। চলুন ওখানটায় বসি। রাহি আঁচল এসে দালানের হেলান দিয়ে বসলো। বাবা মার মৃত্যুর পর জমানো কিছু টাকা ছিল, সেগুলো দিয়ে কিছুদিন চলি। এরপর থেকেই শুরু হয় জীবন যুদ্ধ। অনেকবার চেয়েছিলাম সুইসাইড করতে, কিন্তু পারিনি। ছোট বোন দুটোর মুখ চোখের সামনে ভেসে ওঠে। আমি মরে গেলে হয়তো ওদেরও রাস্তায় আসতে হবে, কিন্তু আমি চাই না। আমি ঝড় সামলে নিয়ে তাদের ছাতা হব বাকিটা জীবন। রাহি কিছু বলছে না, শুধু ভাবছে মেয়েটা কতটা চাপে পড়ে আজ এমন অবস্থায়। পৃথিবীতে যার বাবা মা নেই, পৃথিবীটা সত্যি তার কাছে মৃত্যু যন্ত্রণার মতন ভয়ঙ্কর।
যেখানে কেউ কাউকে এক ফোঁটা জায়গা ছেড়ে দেয় না। রাহি আকাশের দিকে তাকিয়ে আছে। বেশ কিছু সময় পর হঠাৎ তার কাঁধে কিছু একটা পড়ল মনে হলো। আঁচল ঘুমিয়ে পড়েছে। সে রাহির ঘাড়ে মাথা হেলিয়ে দিয়েছে। রাহি আঁচলের দিকে কিছুটা সরে আসলো, যাতে আঁচলের কষ্ট না হয়। আঁচল বারবার হিংস্র শব্দটা ব্যবহার করছিল। এর মানে কি আমরা পুরুষ জাতি সত্যি নিজেদের চাহিদা পূরণে হিংস্র পশুর ন্যায় আচরণ করি? হয়তোবা। রাহি আঁচলের দিকে তাকালো। চোখের পাতায় এখনো পানি জমিয়ে আছে। আলতো করে পানিগুলো মুছে দিয়ে আঁচলকে কোলে করে নিচে নিয়ে আসলো। অধরা আর আরশির পাশে শুইয়ে দিয়ে রাহি অন্য রুমে চলে গেল। আঁচল, অধরা, আরশি, আমাদের সমাজ ব্যবস্থা এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারেনি। সময় ঠিক কটা মনে নেই, তবে খুব বেশি সকাল হয়নি এটা ঠিক। চোখে সূর্যের আলো পড়ায় ঘুম ভেঙে গেল রাহির। চোখ খোলার চেষ্টা করছে কিন্তু খুলতে পারছে না। হাত দিয়ে চোখ মুছে এবার চোখ খুলল রাহি। আঁচল জানালার পর্দাটা সরিয়ে দিয়েছে, তাই আলো এসে সরাসরি চোখে পড়ছে। আপনি রুমে আসলেন কিভাবে? দরজা তো খোলাই ছিল। ও আচ্ছা, কটা বাজে? 10:30। আমাকে অফিসে যেতে হবে তাড়াতাড়ি। আজ নাকি একটা মিটিং আছে, খুবই গুরুত্বপূর্ণ, আমার সিগনেচার লাগবে। আঁচলকে আর কিছু বলতে না দিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে রাহি। ইতিমধ্যে আঁচল রাহির জন্য খাবার গরম করতে রান্নাঘরে চলে আসছে। রাহি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করুন, বেশি সময় লাগবে না, খাবারগুলো গরম হয়ে গেছে প্রায়। সময় নেই, এসে খাবো। আর হ্যাঁ, সব কিছু ফ্রিজে আছে, তাড়াতাড়ি রান্না করেন। আপনারা সকালেরটা খেয়ে নেন, আমি একটু পরেই আসছি। রাহি আর কিছু না বলে চলে গেল। আঁচল পিছন থেকে ডাকলো, কিন্তু রাহির সে কথাই কান দিল না। অফিসে গিয়ে অফিসের কাজ শেষ করলো। এরপর ওই দিন যে বন্ধুর বউকে রক্ত দিয়েছিল তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিল। এখন প্রায় রাত 9টা। কলিং বেল বাজার সাথে সাথেই আঁচল দরজা খুলে দিল। মনে হয় দরজাতেই দাঁড়িয়েছিল। রাহি কখন আসবে সেই অপেক্ষা করছিল। আপনারা চলে যাননি? না মানে, আচ্ছা আসুন। ভিতরে সে অধরাকে জিজ্ঞেস করলো, খাওয়া করেছো রাতে? হ্যাঁ ভাইয়া। আর শিখাইছে? হ্যাঁ, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু আপু খায়নি। রাহি ঘাড় বাঁকা করে আঁচলের দিকে তাকালো। চোখাচোখি হতেই আঁচল মাথা নিচু করলো। তুমি ঘুমাবে না? হ্যাঁ। যাও শুয়ে পড়ো। আঁচলের দিকে তাকাতেই বলল, ওকে ঘুম পাড়িয়ে দিন। আঁচল অধরাকে নিয়ে রুমে চলে গেল। রাহি রুমে এসে ফ্রেশ হলো। এরপর বাইরে এসে সোফায় বসে টিভি দেখতে শুরু করলো। একটু পরেই আঁচল এসে দাঁড়ালো। অধরা ঘুমিয়েছে? হ্যাঁ। এত তাড়াতাড়ি? হুম। আপনি পারবেন এত তাড়াতাড়ি ঘুমাতে? ঘাড় নাড়িয়ে না বলল আঁচল। ছোটবেলাটা আসলেই সুন্দর, কোনো চিন্তা নেই। তার জন্য বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে চোখে বাসা বাঁধে। চলুন খাওয়া দাওয়া করি। আঁচলকে নিয়ে খেতে আসলো রাহি। চুপচাপ খাওয়া শেষ করে রাহি নিজের প্লেটটা পরিষ্কার করে ছাদে চলে আসলো। আঁচলের খাওয়া তখনও বাকি। রাহি চাঁদের দিকে তাকিয়ে ভাবছে, যদি চাঁদে যেতে পারতাম তাহলে আর কোনো দিন পৃথিবীতে আসতাম না। এসব বড় বড় দালান আর ভালো লাগে না। কেমন যেন মানুষের মনগুলো ইট পাথরের মতন কঠিন হয়ে গেছে। আমরা চলে যাইনি এর জন্য রাগ করেছেন তাই না? আঁচলের কথায় রাহি পিছন ফিরল। মুচকি হেসে বলল, আমি চাইছিলাম যাতে আপনারা না যান। কেন? আচ্ছা সেটা আমি পরে বলছি, আগে আপনি আমাকে বলুন আপনি কেন যাননি? আপনার কাছে যে জন্য টাকা নিয়েছি সেই কাজটা শেষ করিনি তাই। কারণ আমি বাজে হতে পারি, চিটার নই। ও আচ্ছা, আপনি চাইলে চলে যেতে পারতেন। আমি বলবো আপনি কেন চাইতেন যে আমরা না যাই? আঁচলের কথা শুনে খুবই উৎসাহী হলো রাহি। হাসি হাসি মুখে বলল, তাই বলুন শুনি। আপনার চাহিদা পূরণ হয়নি? আপনি কি আপনার টাকা পানিতে ফেলবেন নাকি? তাই জন্য? আঁচলের কথাটাই রাহির মনে কোথাও যেন একটা বড় জখমের সৃষ্টি করলো। হাসির মুখটা নিমেষেই ফ্যাকাশে হয়ে গেল। রাহি আবার ফিরে আকাশের দিকে তাকালো। রাহি মনে মনে ভাবছে, পৃথিবীর সবাই কি চাহিদার জন্যই অন্যকে কাছে টানে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। তবে জীবন যাকে যেভাবে শিখিয়েছে সে সেভাবেই সবাইকে বিচার করবে, এটাই স্বাভাবিক। আপনার কি মনে হয় পৃথিবীতে সবাই এক? আগে মনে হতো না, তবে এখন মনে হয়। সরি, মনে হয় না, মনে করতে বাধ্য হই। কেন?
কারণ গত কিছুদিনে যাদেরকে দেখেছি তারা সবাই এক ছিল। পৃথিবীতে ৭৫০ কোটির মানুষ, আপনি ৭০০ জনেরও সাথে মেশেননি, তবে আপনি কি করে বলেন যে সবাই এক? সবার চোখে ঠিকই লালসা দেখা যায়, তাই। আচ্ছা, আমার চোখে তাকিয়ে দেখুন তো কি দেখতে পাচ্ছেন। কথাটা বলেই আঁচলের দিকে তাকালো রাহি। এই প্রথম কেউ আঁচলকে তার চোখের দিকে তাকাতে বলল। আঁচল অনেকবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই রাহির চোখের দিকে তাকাতে পারল না। কোনো এক অজানা কারণে বারবার তার চোখ নিচে চলে আসত। কি হলো, তাকান। আমি পারবো না। রাহি মুচকি হাসলো। আসলে আপনি যেসব পুরুষকে এক ভাবেন, এটা আপনার দোষ না, সমাজ আপনাকে সেটা ভাবাতে বাধ্য করেছে। কিন্তু সব পুরুষ এক, এটা আপনার ভাবা উচিত না, কারণ আপনার বাবাও একজন পুরুষ। তবে কি সেও? না, আমার বাবা খুবই ভালো ছিলেন। তেমনি প্রতিটি পুরুষ কারোর না কারোর বাবা, আর সেও কিন্তু তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তবে সমস্যা হচ্ছে, নিজের সন্তানকে যেভাবে দেখেন তারা অন্যের সন্তানকে সেভাবে বিচার করেন না। দেখুন, আমি এখানে আপনার এসব মহান উক্তি শুনতে আসিনি। নিয়ে চলুন আপনার বিছানায় আমাকে, আর জিরিয়ে নিন নিজের পুরুষ সত্তাকে। রাহি আঁচলের থেকে কিছুটা দূরে ছিল। আঁচলের খুব কাছে চলে এসে বলল, পুরুষ সত্তা কি জানেন? যারা রাতের আঁধারে অন্ধ গলিতে গিয়ে মেতে ওঠে, তাদের মাঝে কোনো পুরুষ সত্তা নেই। তারা নামে মাত্র পুরুষ, কিন্তু প্রকৃতপক্ষে সে কাপুরুষ। আর আমি এখানে আপনাকে কোনো শারীরিক সম্পর্ক করার জন্য নিয়ে আসিনি, আর আপনার বোনেদের তো অবশ্যই না, যার জন্য আপনি শুধু শুধু পায়ে ধরেছেন। তাহলে আপনি আমাদের এখানে কেন নিয়ে এসেছেন? আপনাকে প্রশান্তি দিতে। মিথ্যের আশ্রয় নিয়ে? হ্যাঁ, কারণ আপনার সাথে যতটুকু সময় কাটিয়েছি তাতে মনে হয়েছিল সত্যি বললে আপনি আসতেন না। একটা প্রবাদ আছে, মিথ্যে বলে সাময়িক প্রশান্তি দেওয়ার থেকে সত্যি বলে কাঁদানো ভালো। এটা আপনি জানেন কি? হ্যাঁ, তবে মানি না। কেন? কারণ যে এই উক্তিটা দিয়েছে সে কখনো কোনোদিন বাস্তব জীবনের মুখোমুখি হয়নি। মানে, বাস্তব জীবনে সুখ শান্তি এসব ক্ষণস্থায়ী, এই আছে এই নেই। যদি আমার একটা মিথ্যার জন্য কাউকে ক্ষণিকের জন্য সুখ মেলে, তবে সেটাই আমার বড় পাওয়া, কারণ জীবন তাকে সব সময় কাঁদাবে। আমার একটা মিথ্যার জন্য যদি সে কিছুটা সময় কান্না ভুলে হাসে, তবে সেটা আমার জন্য কতটা আনন্দের সেটা পরিমাপ করা যাবে না। তাই কাউকে সত্যি বলে কাঁদানোর থেকে মিথ্যা বলে যদি সাময়িক প্রশান্তি দেওয়া যায়, তবে সেটাই করা উচিত, কারণ দুঃখ তো সারা জীবন পিছনে লেগেই থাকবে। আচ্ছা, আপনি কোথায় জব করেন? মানে, আজ যে আপনি অফিসে গেলেন সেটা কিসের অফিস? সেটা কাল বলবো। আচ্ছা, যদি কেউ আপনাকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয়, তবে আপনি কি করবেন? জানি না, তবে এটা কখনো হওয়ার নয়। কেন নয়? আপনাকে স্বাভাবিকভাবেই বাঁচতে হবে, কারণ আপনার ছোট দুটো বোন আছে। আপনার প্রভাব আপনার বোনের ওপর অবশ্যই পড়বে। ওরা বড় হচ্ছে, তখন যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি করেন, তখন আপনি কি বলবেন? আঁচল কখনো এই কথাটা ভাবেনি যে ভবিষ্যতে কি হবে। আসলেই তো, আজ না হয় কাল তো জিজ্ঞেস করবে, তখন আমি তাদের কি জবাব দেব? তখন যদি তারা আমার আসল পরিচয় পেয়ে আমায় ছেড়ে চলে যায়? এসব ভেবেই আঁচলের চোখে পানি চলে আসলো। কান্না করলে সব সমস্যার সমাধান হয় না। নিয়তি কর্তৃক প্রদত্ত সমস্যাগুলো নিজের বুদ্ধি দিয়েই সমাধান করতে হয়। আমার কিছু করার নেই। আমি গতকাল রাতে অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আপনাকে আবার নতুন করে বাঁচার পথ দেখাবো, নতুন করে সব কিছু শুরু করার সুযোগ করে দেব। কিভাবে? আমি আপনাকে বিয়ে করব। রাহির এই কথাটা শুনে খুবই হাসি পেল আঁচলের। দয়া দেখাচ্ছেন? দয়া না, আমি শুধু আপনাকে একটা সুযোগ দিতে চাইছি। ওই একই হলো। কিভাবে? আপনি কেন একটা যৌনকর্মীকে বিয়ে করবেন যার কাছে আপনাকে দেওয়ার মতন কিছুই নেই? যৌনকর্মী কি মানুষ না? মানুষ, তবে সেটা শুধু দেখতে, কিন্তু সমাজে মানুষ হিসাবে গণ্য হয় না। আমি আপনাকে বিয়ে করব, আপনি কি রাজি? আপনি দয়া করে আপনার মজা করাটা বাদ দেবেন? আমাকে দেখে বা আমার কথা শুনে কি আপনার মনে হচ্ছে আমি আপনার সাথে মজা করছি? আঁচল কিছু বলছে না। সে ভেবেই পাচ্ছে না তার এখানে কি বলা উচিত, তাই সে চলে যেতে লাগলো। আঁচল কি রাহিকে বিয়ে করতে রাজি হবে? তার জীবন কি স্বাভাবিক হবে? পরবর্তী ঘটনা জানতে আমাদের পরবর্তী ভিডিওটিতে চোখ রাখুন। ধন্যবাদ।